নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরা জিকে কোশ্চেন আনসার সম্পর্কে। অর্থাৎ ত্রিপুরার যে সমস্ত বিভিন্ন পরীক্ষাগুলি হয়ে থাকে সেই সমস্ত পরীক্ষাগুলির জন্য তোমাদের জিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন আনসার সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং নিয়মিত এই চ্যানেলটি তোমরা ফলো করবে। এরপর থেকে জিকে কারেন্ট অ্যাফেয়ার সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমি তোমাদের শেয়ার করে দেব। সেখান থেকে তোমরা 100% কমন পাবে। প্রিপারেশন খুব ভালোভাবে চালিয়ে যাও। যারা ভিডিওটি দেখছো অবশ্যই প্রত্যেকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো দেখো, ভিডিও শুরুতেই তোমাদের জানিয়ে রাখি আজকে যতগুলি প্রশ্ন উত্তর আলোচনা করব তোমাদের জিআরবিটি যে পরীক্ষা হতে চলেছে বা টিএসআর ত্রিপুরা কোর্টের তরফ থেকে যে পরীক্ষা হয়, টিপিএসসি অর্থাৎ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, পুলিশ কনস্টেবল, সাব ইন্সপেক্টর থেকে শুরু করে ফরেস্ট গার্ড, ফরেস্টার সহ ত্রিপুরার যে সমস্ত গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলি হয়ে থাকে সেই সমস্ত পরীক্ষাগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এবং এছাড়াও যদি তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, যেমন এসএসসি, এমটিএস, সিএইচএসএল, সিজিএল অথবা রেলওয়ের বিভিন্ন পরীক্ষার জন্য যদি তোমরা প্রস্তুতি নিচ্ছ সেই সমস্ত পরীক্ষাগুলির জন্য এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। পরীক্ষায় তোমরা কমন পাবে। পুরোপুরি দেখতে থাকো। এবং আরও একটি তথ্য দেখো, যতগুলি প্রশ্ন উত্তর আলোচনা করব প্রতিটি প্রশ্ন তোমরা বাংলাতে এবং ইংলিশে এই দুটি ভার্সনে পেয়ে যাবে এবং তোমাদের প্রতিটি প্রশ্নের জন্য 10 সেকেন্ড করে সময় দেব। এই 10 সেকেন্ডের মধ্যেই তোমাদের ভাবতে হবে যে কোন অপশানটি হবে কারেক্ট আনসার এবং তারপরে আমি তোমাদের সঠিক উত্তর জানিয়ে দেব এবং তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে যে কে কতগুলি সঠিক উত্তর দিতে পারলে। তাহলে সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে কার কী রকমের প্রিপারেশন বর্তমানে রয়েছে। তো দেখো, আজকের ক্লাসের প্রথম প্রশ্নে বলা হচ্ছে লিনিং টাওয়ার অফ পিসা কোথায় অবস্থিত? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। লিনিং টাওয়ার অফ পিসা কোথায় অবস্থিত? তো দেখো, আমি তোমাদের 10 সেকেন্ড সময় দিয়ে দিচ্ছি। তোমাদের ভাবতে হবে যে কোনটি হবে কারেক্ট আনসার। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইতালি হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, ইতালি হচ্ছে এখানে কারেক্ট আনসার। লিনিং টাওয়ার অফ পিসা হচ্ছে ইতালিতে অবস্থিত। তোমরা মনে রাখবে ইতালির যে পিসা শহর, সেই পিসা শহরে এই লিনিং টাওয়ার অবস্থিত। লিনিং টাওয়ার অর্থাৎ হেলানো টাওয়ার, এটা কিন্তু শুরু থেকেই হেলানো অবস্থাতেই আছে, তো সেজন্য এটাকে লিনিং টাওয়ার বা হেলানো টাওয়ার কিন্তু বলা হয়। পরবর্তী প্রশ্ন, কোন শহর উৎসবের শহর নামে পরিচিত? কোন শহর উৎসবের শহর নামে পরিচিত? হুইচ সিটি ইজ নোন অ্যাজ দ্য সিটি অফ ফেস্টিভ্যাল? কোন শহর? তো দেখো, তোমাদের 10 সেকেন্ড সময় দিয়ে দিচ্ছি, ভাবতে হবে কোনটি হবে কারেক্ট আনসার। তো দেখো, উৎসবের শহর বলা হয়, তোমরা আশা করি অনেকেই জানো, মাদুরাই যে শহরটি রয়েছে সেই শহরটিকে বলা হয় উৎসবের শহর। এবং তোমরা মনে রাখবে মাদুরাই হচ্ছে কোন রাজ্যে? তামিলনাড়ু রাজ্যে অবস্থিত অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত শহর হচ্ছে মাদুরাই এবং এটাকে বলা হয় উৎসবের শহর। যদি পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসে যে অরেঞ্জ সিটি কাকে বলে, তো অরেঞ্জ সিটি হচ্ছে নাগপুর। ঠিক আছে, যদি বলা হয় মন্দিরের শহর কাকে বলে, মন্দিরের শহর তাহলে হবে বারাণসী। আর যদি বলা হয় পিঙ্ক সিটি কাকে বলে, তাহলে হবে জয়পুর। এগুলোও কিন্তু তোমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় খুব আসে, তো সেক্ষেত্রে তোমাদের এগুলোও কিন্তু মনে রাখতে হবে।
পরবর্তী দেখো আরও একটি মূল্যবান প্রশ্ন রয়েছে, যেখানে বলা হচ্ছে শের শাহের সমাধি ভারতের কোন রাজ্যে আছে? শের শাহের সমাধি ভারতের কোন রাজ্যে আছে? এখানে আমি তোমাদের 10 সেকেন্ড সময় দিয়ে দিচ্ছি, ভাবতে হবে কোনটি হবে কারেক্ট আনসার। ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া ইজ শের শাহজ টম্ব লোকেটেড? টম্ব মানে কি? টম্ব মানে হচ্ছে সমাধি। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিহার। বিহারে অবস্থিত। তোমরা অবশ্যই মনে রাখবে শের শাহের সমাধি ভারতের বিহার রাজ্যে অবস্থিত। এবং তোমাদের এখানে কিছু তথ্য দেখো জানিয়ে দিচ্ছি শের শাহ সংক্রান্ত। শের শাহ সংক্রান্ত, ঠিক আছে। শের শাহের যে তথ্য, তিনি কিন্তু বিহারে রাজত্ব করেছিলেন 1530 থেকে। বিহারে রাজত্ব করেছিলেন 1530 থেকে 1540 পর্যন্ত, ঠিক আছে। 1530 থেকে 1540 পর্যন্ত তিনি বিহারে রাজত্ব করেছিলেন। তারপরেই কিন্তু তিনি যে মুঘল সাম্রাজ্য, সেই মুঘল সাম্রাজ্যের সম্রাটকে পরাজিত করেন এবং তারপরে দিল্লিতে শাসনে বসেন। কত সাল থেকে? 1540 থেকে 1545 পর্যন্ত, ঠিক আছে। বিভিন্ন বইয়ে দেখবে এটা দেয়া থাকে 1540 থেকে 1545। এটা হচ্ছে দিল্লিতে তার শাসন কার্য 1540-এ শুরু হয়েছিল এবং 1545 পর্যন্ত চলেছিল। এটাকে বলা হয় রুলার অফ হিন্দুস্তান, অর্থাৎ হিন্দুস্তানে তিনি কিন্তু শাসক হয়েছিলেন। আর যদি বলা হয় বিহারের শাসক, তাহলে 1530 থেকে 1540 পর্যন্ত, ঠিক আছে। পরীক্ষায় এটা কিন্তু আসে 1540 থেকে 1545। এই সময়কালীন রাজত্ব করেছিলেন পুরো দিল্লিতে তিনি, সমগ্র ভারতবর্ষের। এবং যেখানে দেখো শের শাহের যে সময়সূচি বা ডিউরেশন, সেটা কিন্তু এখানে তোমাদের মনে রাখতে হবে। আরেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে, সেটা হচ্ছে শের শাহের বাল্যকালের নাম কি ছিল? বাল্যকালের নাম। তো শের শাহের বাল্যকালের নাম হচ্ছে ফরিদ খাঁ। ফরিদ খাঁ, এগুলো কিন্তু খাতায় তোমরা লিখে রাখবে। ফরিদ খাঁ, ঠিক আছে। ফরিদ খাঁ, শের শাহের বাল্য নাম ছিল ফরিদ খাঁ। এটা কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে। পরবর্তী প্রশ্ন, গদর আন্দোলনের সদর দপ্তর কোন স্থানে অবস্থিত ছিল? যে গদর আন্দোলন হতো, সেই গদর আন্দোলনের যে সদর দপ্তর, ঠিক আছে, হেডকোয়ার্টার অফ গদর মুভমেন্ট লোকেটেড, সেটা কোথায় অবস্থিত? তো দেখো তোমাদের 10 সেকেন্ড সময় দিয়ে দিলাম, ভাবতে হবে কোনটি হবে কারেক্ট আনসার। তো দেখো গদর আন্দোলনের সদর দপ্তর বা হেডকোয়ার্টার হচ্ছে সান ফ্রান্সিসকো। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অবশ্যই তোমরা মনে রাখবে এটা হচ্ছে হেডকোয়ার্টার অফ গদর আন্দোলন, অর্থাৎ গদর আন্দোলনের যে হেডকোয়ার্টার, সেটা কিন্তু সান ফ্রান্সিসকো শহরে অবস্থিত। অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, এটা কিন্তু বহু পরীক্ষাতে বারবার আসে। এই প্রশ্নের উত্তর তোমাদের অবশ্যই জানতে হবে। দেখো এখানে কি বলা হয়েছে, বলা হচ্ছে নিশীথ সূর্যের দেশ কোন দেশকে বলা হয়? নিশীথ সূর্যের দেশ অর্থাৎ ল্যান্ড অফ ইভিনিং সান। ল্যান্ড অফ ইভিনিং সান। হুইচ কান্ট্রি ইজ কল্ড দ্য ল্যান্ড অফ দ্য ইভিনিং সান? নিশীথ সূর্যের দেশ কোন দেশকে বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নরওয়ে। অবশ্যই তোমরা মনে রাখবে নরওয়েকে বলা হচ্ছে নিশীথ সূর্যের দেশ। এবং এখানে তোমরা মনে রাখবে কি, যে নরওয়ে হচ্ছে ইউরোপ মহাদেশের একটি গুরুত্বপূর্ণ একটি দেশ, ইউরোপ মহাদেশের অন্তর্গত। এবং নরওয়ের রাজধানীর নাম কি? অসলো। এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে। অসলো, অ দন্তস্য লয়ে ওকার, অসলো। পরীক্ষায় কীরকম আসে? পরীক্ষায় আসে অসলো কোন দেশের রাজধানী? অসলো হচ্ছে নরওয়ের রাজধানী। অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো বলা হচ্ছে ভারতের যে লাল কেল্লা সেটা কোথায় অবস্থিত?
আশা করি প্রত্যেকেই পারবে। খুবই সহজ একটি প্রশ্ন রয়েছে, ভারতের লাল কেল্লা বা রেড ফোর্ট কোথায় অবস্থিত বা কোন শহরে অবস্থিত? তো তোমরা অবশ্যই জানো বিভিন্ন জায়গাতে লেখা থাকে, কি লেখা থাকে, যে দিল্লির লাল কেল্লা, তাই না? বিভিন্ন জায়গায় তোমরা দেখেছো বা যারা জানো দিল্লির লাল কেল্লা, তো সেক্ষেত্রে দিল্লি হচ্ছে এখানে কারেক্ট আনসার, দিল্লিতে অবস্থিত। ঠিক আছে, এবং এখানে তোমাদের একটি প্রশ্ন আসে বারবার, যেটা হচ্ছে কোন মুঘল শাসকের সময়কালে লাল কেল্লা তৈরি করা হয়েছিল? কোন মুঘল শাসকের সময়কালে? তো সঠিক উত্তর হয়ে যাবে শাহজাহান। শাহজাহানের সময়কালে লাল কেল্লা তৈরি করা হয়েছিল। আর তার সাথে সাথে আরও একটি প্রশ্ন তোমরা মনে রাখবে, যে লাল কেল্লার যে আর্কিটেক্ট, সেই আর্কিটেক্টের নাম কি? লাল কেল্লার আর্কিটেক্টের নাম কি? তো তোমাদের জানা রাখি, লাল কেল্লা এবং তাজমহল, এই যে স্মৃতিসৌধ লাল কেল্লা এবং তাজমহল, এই দুটির যে আর্কিটেক্ট, সেই আর্কিটেক্টের নাম হচ্ছে ওস্তাদ আহমেদ লহরি। যেগুলো আমি বলছি সেগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবে, তার কারণ হচ্ছে বাড়তি কিছু পড়ে কোনো লাভ নেই। যে সমস্ত প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলোই কিন্তু কেবল তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তো যেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি সেগুলোই তোমরা কিন্তু মনে রাখবে, পরীক্ষায় তোমরা অবশ্যই কমন পাবেই পাবে। ঠিক আছে, লাল কেল্লা এবং তাজমহল এই দুটির আর্কিটেক্ট একজন ব্যক্তি, যার নাম হচ্ছে ওস্তাদ আহমেদ লহরি। পরবর্তী প্রশ্ন দেখো, বলা হচ্ছে কোন শহরকে ভারতীয় ফুটবলের মক্কা বলা হয়? 10 সেকেন্ড সময় দিয়ে দিলাম, তোমাদের ভাবতে হবে কোনটি হবে কারেক্ট আনসার। তো দেখো, কোন শহরকে ভারতীয় ফুটবলের মক্কা বলা হয়? হুইচ সিটি ইজ কল্ড দ্য মেক্কা অফ ইন্ডিয়ান ফুটবল, যাকে বাংলায় বলা হচ্ছে মক্কা। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা। কলকাতা হবে এখানে কারেক্ট আনসার। এবং তোমরা অবশ্যই মনে রাখবে, কলকাতা যে শহরটি, সেই শহরটিকে বলা হয় সিটি অফ জয়। সিটি অফ জয়, আনন্দের শহর কিন্তু বলা হয় কলকাতা শহরকে, যেখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে শুরু করে হাওড়ার ব্রিজ এবং তার সাথে সেখানে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সমস্ত ঐতিহাসিক যে স্থানগুলি রয়েছে, মিউজিয়াম থেকে শুরু করে, সেগুলোর জন্য কিন্তু অত্যন্ত বিখ্যাত একটি শহর কলকাতা। কলকাতা ভারতের আগে রাজধানী ছিল, ভারতের রাজধানী কলকাতা ছিল, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে দিল্লিতে স্থানান্তরিত করা হয়। পরবর্তী প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস 2025 আয়োজক দেশ কোনটি? আয়োজক দেশ অর্থাৎ হচ্ছে হোস্ট কান্ট্রি। বিশ্ব পরিবেশ দিবস, যাকে ইংরেজিতে কি বলা হয়? ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, বিশ্ব পরিবেশ দিবস 2025-এর আয়োজক দেশ কোনটি? তো তোমরা অবশ্যই মনে রাখবে, এটার কারেক্ট আনসার হয়ে যাবে সাউথ কোরিয়া বা দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া বা সাউথ কোরিয়া হবে এখানে কারেক্ট আনসার। 2025 কিন্তু বলা হয়েছে, যদি 2024 বলা হতো তাহলে হতো সৌদি আরব, কিন্তু এখানে বলা হয়েছে 2025 লেটেস্ট। এটা কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। বিশ্ব পরিবেশ দিবস 2025 আয়োজক দেশ কোনটি? সাউথ কোরিয়া বা দক্ষিণ কোরিয়া। এখানে তোমরা আরও একটি প্রশ্নের উত্তর মনে রাখবে, সাউথ কোরিয়ার রাজধানী কোথায়? এটাও কিন্তু পরীক্ষায় বারবার আসে। সাউথ কোরিয়ার রাজধানী কোথায়? সিউল। সিউল। ঠিক আছে, এগুলো কিন্তু খাতায় তোমরা লিখে রাখবে। আদার্স কোনো দেশের রাজধানী জানার কোনো প্রয়োজন নেই। যে সমস্ত রাজধানীগুলি পরীক্ষায় আসে সেগুলোই কিন্তু তোমাদের মনে রাখতে হবে। সাউথ কোরিয়ার রাজধানী হচ্ছে সিউল। পরবর্তী প্রশ্ন দেখো, বিশ্ব রক্তদাতা দিবস, বিশ্ব রক্তদাতা দিবস, ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে, রক্তদাতা দিবস কবে পালিত হয়?
এটাও কিন্তু একটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ জিকে কোশ্চেন রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 14ই জুন। 14ই জুন হবে এখানে কারেক্ট আনসার। বিশ্ব রক্তদাতা দিবস কবে পালিত হয়? 14ই জুন। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? বিসিসিআই। বিসিসিআই বিসিসিআই হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। বিসিসিআই, ঠিক আছে। তো বিসিসিআই কত সালে এস্টাবলিশ করা হয়েছিল বা প্রতিষ্ঠিত করা হয়েছিল কত সালে? তোমরা মনে রাখবে 1928। 1928, বহুদিন আগে 1928 কিন্তু এস্টাবলিশ করা হয়েছিল বা প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এখানে তোমরা মনে রাখবে বিসিসিআইয়ের হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে। মুম্বাইতে অবস্থিত হেডকোয়ার্টার। পরবর্তী প্রশ্ন দেখো, এটা সহজ একটি প্রশ্ন, যদি তোমরা কোনো দিন খেলেছো তাহলে বুঝতে পারবে বা বলতে পারবে। একটি দাবা বোর্ডে কয়টি সাদা বর্গক্ষেত্র থাকে? একটি দাবা বোর্ডে কয়টি সাদা বর্গক্ষেত্র থাকে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 32। কেন 32? একটি স্ট্যান্ডার্ড যে দাবা বোর্ড হয়ে থাকে, দাবা খেলার যে বোর্ড, ঠিক আছে, এরকমভাবে ঘরগুলো থাকে দেখবে, ঠিক আছে। তো তোমাদের জানি রাখি এখানে টোটাল 64টি ঘর থাকে। 64টি ঘর থাকে, তার মধ্যে সাদা হচ্ছে 32টি আর কালো হচ্ছে 32টি, ঠিক আছে। যদি পরীক্ষা আসতো কালো বর্গক্ষেত্র কটা থাকে? 32টি। যদি বলা হয় সাদা তাহলেও কিন্তু 32টি। টোটাল কটি? 64টি। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে দেখো অলিম্পিক খেলায় ভারতের প্রথম ব্যাডমিন্টন পদক কে জিতেছেন? যে অলিম্পিক খেলা হয় সে অলিম্পিক খেলাতে ভারতের প্রথম ব্যাডমিন্টন পদক কে জিতেছেন? এটা হচ্ছে অলিম্পিকের লোগো। এটাও কিন্তু পরীক্ষায় আসে যে অলিম্পিকের লোগোতে কোন কোন রঙগুলি দেখা যায় বা কোন কোন রং দিয়ে অলিম্পিকের লোগো তৈরি করা হয়, ঠিক আছে। দেখো এখানে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সাইনা নেহওয়াল। সাইনা নেহওয়াল, সঠিক উত্তর হয়ে যাবে সাইনা নেহওয়াল। কিন্তু এখানে একটি প্রশ্ন তোমাদের বলে রাখি, দেখো এই যে নীরজ চোপড়া, নীরজ চোপড়াকে জ্যাভলিন থ্রোয়ার, গোল্ড মেডেলিস্ট কিন্তু অলিম্পিকে, জ্যাভলিন থ্রোয়ার অর্থাৎ বর্ষা নিক্ষেপকারী, খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যক্তি। অবশ্যই তোমরা কিন্তু মনে রাখবে নীরজ চোপড়া কোন খেলার সাথে যুক্ত, এটা কিন্তু পরীক্ষায় আসে। জ্যাভলিন থ্রো, জ্যাভলিন থ্রো বা বর্ষা নিক্ষেপকারী। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? ভারতের বিভিন্ন রাজ্যে অনেক জাতীয় উদ্যান রয়েছে, তো প্রথম জাতীয় উদ্যান কোনটি? ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? তো দেখো এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা কি হবে? সেটা হবে তোমাদের জিম করবেট ন্যাশনাল পার্ক। জিম করবেট ন্যাশনাল পার্ক হচ্ছে ভারতের প্রথম জাতীয় উদ্যান। এরপর প্রশ্নটি হচ্ছে যে জিম করবেট কোন রাজ্যে অবস্থিত? এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে যদি জটিল করা হয় প্রশ্নটি। যদি বলা হয় যে ভারতের প্রথম জাতীয় উদ্যান জিম করবেট ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত, তখন হয়ে যাবে কি উত্তরাখণ্ড, ঠিক আছে। উত্তরাখণ্ডে অবস্থিত জিম করবেট। নন্দা দেবী কোথায় অবস্থিত? নন্দা দেবীও হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। সুন্দরবন কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে অবস্থিত। আর কানহা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এটা হচ্ছে মধ্যপ্রদেশে, ঠিক আছে। এগুলো কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে।
পরবর্তী দেখো, শিমলিপাল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? শিমলিপাল ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? হোয়ার ইজ শিমলিপাল ন্যাশনাল পার্ক লোকেটেড? কোথায় অবস্থিত? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে ওড়িশাতে। ওড়িশা রাজ্যে অবস্থিত শিমলিপাল জাতীয় উদ্যান। এবং ওড়িশাতে আরও একটি গুরুত্বপূর্ণ উদ্যান রয়েছে, সেটার নাম হচ্ছে ভিতরকনিকা ন্যাশনাল পার্ক। ভিতরকনিকা ন্যাশনাল পার্কও কিন্তু ওড়িশা রাজ্যে অবস্থিত। এটাও কিন্তু পরীক্ষায় বারবার আসে, এই দুটিই আসে। শিমলিপাল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ওড়িশাতে। আর ভিতরকনিকা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ওড়িশাতে। এগুলো কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী দেখো, এই প্রশ্নটিও বারবার আসে, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? আশা করি তোমরা প্রত্যেকেই পারবে, যারা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এবং পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই জানো যে এই প্রশ্নটি কিন্তু বারবার আসে। লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? দেখো এটা হচ্ছে লোকটাক হ্রদ, এরকম কিন্তু রিংয়ের মতো হয়। লোকটাক হ্রদ হচ্ছে মণিপুরে অবস্থিত, মণিপুর। এরপর প্রশ্নটি হচ্ছে যে মণিপুরের রাজধানী কোথায়? তো মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল। ইম্ফল হচ্ছে মণিপুরের রাজধানী। অবশ্যই তোমরা মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় আসে যে মণিপুরের রাজধানী কোথায়? ইম্ফল। ঠিক আছে, এই হচ্ছে আজকের 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। কিন্তু সব শেষে আমি তোমাদের একটি হোমওয়ার্ক দেব। সেই হোমওয়ার্কটাতে তোমাদের যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর তোমরা কিন্তু কমেন্টে জানাবে। প্রত্যেকেই অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে বুঝবো যে তোমরা প্রত্যেকেই জানো। দেখো প্রশ্নে কি বলা হচ্ছে, দ্য স্মলেস্ট রিভার অফ ত্রিপুরা ইজ, অর্থাৎ ত্রিপুরার সবচেয়ে ছোট নদী কোনটি? জুরি, মনু, হাওড়া বা হৌরা অথবা গোমতী বা গোমতী। এই 4টি নদীর মধ্যে কোনটি সবচেয়ে ছোট নদী ত্রিপুরার? এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। যারা ভিডিওটি দেখলে বা ক্লাসটি করলে অবশ্যই কমেন্টে জানাবে। আর তার পাশাপাশি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে ক্লাসটি কেমন লাগলো। যদি ইনফরমেটিভ বলে মনে হয় বা যদি ক্লাসটি খুব ভালো লেগে থাকে, যদি কিছু নতুন শিখতে পারো বা পেরেছো, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। এই ধরনের ক্লাস কিন্তু এরপর এই চ্যানেলে তোমরা রেগুলার পেয়ে যাবে। তোমরা যারা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, প্রত্যেকের জন্যই এই ক্লাসগুলো তোমাদের খুবই কাজে লাগবে। এই চ্যানেলে আমি প্লেলিস্ট তৈরি করে দেবো, সেই প্লেলিস্টে প্রত্যেকটি ক্লাস তোমরা কিন্তু পেয়ে যাবে। জিকে সিরিজ, এটা হচ্ছে জিকে সিরিজ। জিকে যে ডাইনামিক এবং স্ট্যাটিক, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে স্ট্যাটিক জিকে, যেটা ত্রিপুরা বেসড এবং ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল প্রত্যেকটি জিকে আমরা কিন্তু কভার করব। নিয়মিত ক্লাসগুলো তোমরা কিন্তু ফলো করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দেবে। ধন্যবাদ।